আমি এখন যদি সত্যি কথা বলি অনেকেই আমার উপর নাখোশ হবে, কারণ আমি সাইবার বুলিং এর চরম শিকার। আপনি হাসিনাকে দিল্লির কোলের মধ্যে নিয়ে, হাসিনা তো এই জিনিসগুলোকে তো সুযোগ নিয়েছে। জিহুজুর করলে আসলে আমাদের এই পরিবর্তনটা কখনো ঘটবে না। মুক্তিযুদ্ধের পর থেকেই আমাদের যে ভারতের প্রতি এই যে একটা ডিপেন্ডেন্সি, এই যে আমরা বারবার এই যে একটা জুজুর ভয় যে ভারতই আসলে নির্ধারণ করে দেয় যে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না, তো এইটার উপরে আসলে এই একটা সাইকোলজিক্যাল একটা গেম নির্ভর করে। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 5 আগস্টের পরেও এই ধারণা ভাঙলো না কেন? ভাঙলো না আসলে এই যে তাদের কাছে অনেকে সাহায্য সহযোগিতা নিয়েছে, বা তাদের কাছে অনেকে ধর্ণা ধরতে গিয়ে হয়তো বা ইলেকশন করেছে। আমরা তো দেখলাম যে কেন সেখানে সাহায্য সহযোগিতা নিতে হয়, কেন ধর্ণা ধরতে হয়? এই যে নাহলে ক্ষমতায় আসতে পারবে না, তাদের ধারণা যে বাংলাদেশের মানুষের প্রতি তাদের আস্থার চেয়ে এই ভারতের যে প্রশ্নটি আমার ছিল থেকে ধারণা, মানে এই ধর্ণা দিয়ে কিংবা তেলবাজি করে যে কেউ ক্ষমতায় থাকতে পারে না, সেটা তো 5ই আগস্ট সেটা প্রমাণ হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম এরপরে তো একটা বড় চেঞ্জ আসবে। আমরা তো ভেবেছিলাম যেটা থেকে হয়তো আমরা সবাই শিক্ষা নিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমরা আসলে সেইভাবে শিক্ষা নিতে পারিনি। তো এই জায়গাটা আসলে আমাদের একটা বড় ব্যর্থতার জায়গা হয়ে গেছে। সরকারের আমলে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয়েছে। জি, যদি আপনি সেটা সে বন্ধ করতে পারলো, হ্যাঁ, সেটা তো এটার কোনো উত্তর কিংবা প্রতিক্রিয়া আমরা দেখিনি। এটার উত্তরের জায়গাটা সে তো ধরেন যে ইলেক্টেড গভর্নমেন্ট না, এবং ভারতের একটা প্রতিক্রিয়া বলেছেন তো, অনেক বড় বড় কথাই তো বলেছেন। হ্যাঁ, সেটা চেষ্টা করেছে, কিন্তু ভারতের প্রতিক্রিয়ার জায়গায় এটা তো তার একটা বড় সুযোগ ছিল, তার জনপ্রিয়তা প্রয়োজন নাই, সে তো পলিটিক্যাল গভর্নমেন্টও না, ফাংশন তো সে পুরোপুরি করতে পারেনি। আপনি হাসিনাকে দিল্লির কোলের মধ্যে নিয়ে, হাসিনা তো এই জিনিসগুলোকে তো সুযোগ নিয়েছে। আপনাকে ইন্ডিয়া যখন মানে ইন্ডিয়ার যে মূল যে শক্তি তাকে আপনি সরাই দিছেন, তো আপনি ভারত তো সেখানে চুপ করে থাকবেন না। ভারত তো চেষ্টা করছে তার সর্বোচ্চ শক্তি দিয়ে বিভিন্ন রকম অকারেন্স ঘটানোর জন্য, এবং সে সামহাও আমাদের যে পলিটিক্যাল সিনারিও সেখানে বোঝানোর চেষ্টা করছে, এই দেখো ইউনিয়ন গভর্নমেন্টের এই সময়টা কিন্তু তোমাদের সর্বোচ্চ কিলিং করা হয়েছে। আমি যতটুকু জানি স্বাধীনতার পর থেকে প্রথম 3 দশকের সঠিক কোনো সংখ্যা নেই, তারপরে হয়তো 2000 সালের থেকে একটা সংখ্যা বিভিন্ন জাতীয় সংস্থা বা বিভিন্ন যারা জরিপ করে তারা করেছে, সেখানে 2000-এর অধিক সংখ্যায় হচ্ছে যে আমাদের জনগণ মারা গেছে। সেখানে 2001 থেকে 2010-এ সেটা সম্ভবত সর্বোচ্চ বেশি ছিল 1000। এর পরবর্তীতে আমাদের যখন এই নন ল্যাথাল অস্ত্র ব্যবহারের যে চুক্তিটা করা হয় আওয়ামী লীগ সরকারের সময়, সে সময় কিছুটা কমে আসে, সেটা বছরে হয়তো বা 30 থেকে 60 জনের ক্ষেত্রে ছিল। তো এইটা ভারতের সাথে আওয়ামী লীগের একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা ছিল। ভারত সবসময় বোঝায় যে আচ্ছা এই আমার গুড ফ্রেন্ড, এর ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন, এর ক্ষেত্রে আমি এরকম নীতি গ্রহণ করব। তুমি আমার ভালো ফ্রেন্ড না হইতে পারলে তাহলে যে ইউনুসের মতো হবে। এবং এই যে না ডেফিনেটলি আমি সংখ্যাটা বললাম যে 2001 থেকে 10-এর যে সংখ্যাটা, যেটা 1000 আর যেটা 2006 সালে ছিল সর্বোচ্চ 155 জন। আর আওয়ামী লীগের সময় যেটা বলছি সেখানে কিছুটা কমে আসে, কিন্তু কোনো মানে মৃত্যুই আসলে কাম্য না। তো আমি যেটা বলার চেষ্টা করলাম যে এই যে আমাদের রাজনৈতিক দল যারা আসলে ধর্ণা দিতে চেষ্টা করলো, বা যারা আসলে মনে করছে ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা ইন্ট্রিম টাইমে তারা আসলে বুঝিয়ে। এখন ওই যে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে এই দাস মনোবৃত্তি ঢুকে গেছে, ওইখান থেকে বেরিয়ে আসতে হবে আগে। যদি ওইখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা নেপালের এই যে ইয়াং ছেলে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে কত সহজে বলে দিতে পারে যে সচিব আসবে, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করব না, ন্যূনতম মন্ত্রী হতে হবে বা সমকক্ষ হতে হবে। তাতে কি নেপালের রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের সরিয়ে দিতে পেরেছে ভারত? পারেনি তো। মালদ্বীপের মতো ছোট দেশ পাত্তা দিল না, শ্রীলঙ্কা আগে থেকেই পাত্তা দিচ্ছে না, নেপাল পাত্তা দিচ্ছে না, মিয়ানমার তো চায়নার সঙ্গে ভালো সম্পর্ক, সেখানেও পাত্তা পাচ্ছে না। একমাত্র বাংলাদেশ হইল ভারতের পাত্তার উর্বর ভূমি। এখন এই পাত্তার উর্বর ভূমি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, ওইটাকে সবাই যদি আমরা ধারণ করি যে এই দেশে 16 বছর ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবার জন্য ভারত যা করেছে সেটাকে আমাদের সব সময় বলতে হবে। এক সময় এদেশ তো ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক রেখে থেকেছিল, এখন ওইখান থেকে বেরিয়ে আসাটা আমাদের জরুরি। তবে ভারত এটা সত্য যে আমাদের চারপাশ দিয়ে ঘিরে থাকে একটা দেশ, তারা আমাদের চাইলে নানানভাবে ডিস্টার্ব করতে পারে,
এবং আমাদের উন্নয়ন তাদের ডিস্টারবেন্সের কারণে কতখানি বাধাগ্রস্ত হবে সেই প্রস্তুতি, ওটা ওভারকাম করবার প্রস্তুতি আমাদের আছে কিনা। ফলে ভারতের যে এই রকম অসভ্য আচরণ, তার জবাব দিতে গেলে যে যুদ্ধকে ইনভাইট করা হয় কিনা এবং সেই রকম যুদ্ধ আমরা চাই কিনা, নাকি আমাদের এটা কূটনৈতিকভাবেই সমাধানে যেতে হবে। আমি এখন যদি সত্যি কথা বলি, অনেকেই আমার উপর নাখোশ হবে, কারণ আমি না, আমাদের সাংবাদিকদের মধ্যে তো- সাইবার বুলিং এর চরম শিকার। আমাদের সাংবাদিকদের মধ্যেও তো আপনাদের সাংবাদিকরা সবকিছু এখন হলুদে হলুদে একদম হলুদময় হয়ে গেছে বাংলাদেশ। সেইখানে আপনি সত্যিকারের খাঁটি দেশপ্রেমিক কোথায় পাবেন? আপনি আমাদের সেনাবাহিনীদের কথা বলেন, সৈনিক ভাইদের, নর্মাল সৈনিকরা ঠিক আছে, আই স্যালুট দেম, বাট যারা একটা জায়গায় হয়ে গেছে, তারা হয় পিআরও একটা সঙ্গে যোগ আছে, আগে পিআরও তারপরে তার নাম, তো হয় আপনার প্রো চায়না, নইলে প্রো ইন্ডিয়া, নইলে প্রো আমেরিকা। এই যে এই জায়গাগুলো যাদের উপর আমরা ডিপেন্ড করি, যারা মৃত্যুর জন্য রেডি থেকে দেশকে রক্ষা করার জন্য বত্তই নিয়ে একমাত্র তারা চাকরি করে, আমি যে তাদেরকে এক কথায় স্যালুট বলবো এই মুহূর্তে আমি খুঁজে পাই না। কারণ এতগুলো যখন আমি দেখি, মায়ানমার এমন একটা দেশ একটা সময় আমাদের সঙ্গে কথাই বলতে পারতো না, সেই মায়ানমার যখন 10 কিলো ভিতরে ঢুকে জলকিলি খেলার জন্য 10 কিলো ভিতরে ঢুকে, এটা কিন্তু একটা বিরাট একটা আপনার সাইন। এরপর আমি বলি, যখন আপনি মায়ানমারের বা কি কুকিচিং, ওদের যে 30,000, 60,000, 1 লক্ষ পোশাক বানাচ্ছে, কেন বানাচ্ছে, কার জন্য বানাচ্ছে, এটা আমরা বুঝি না, কোনো খবরই নাই, অথচ পোশাকগুলো হচ্ছে। এটা কেন হবে? দেখেন, বাংলাদেশের সেনাবাহিনী তারা তো একদম বীরের জাতি, আমি তাদের নিয়ে খুব অহংকার করি এখনো মাঝে মধ্যে, বাট তারা এখন মায়ের খেয়ে যাচ্ছে। কার হাতে? মায়ানমারের হাতে। এটা তো মেনে নেওয়া যায় না। আপনি খালি একদিকে বলবেন, মায়ানমার তো একটুখানি বর্ডার আমাদের। আপনি যে বারবার বলছেন যে জুলাইয়ের পরে সেই গভর্নমেন্ট যেভাবে ফর্ম হয়েছে বা তার যেই সরকার চালানোর দক্ষতা, মানে সেটাকে আপনি অন্যান্য সরকারের সাথে তুলনা করতে চাচ্ছেন না? আপনি কেন বিগত ওই টার্মে, আমার তো মনে হয় যে আপনি আওয়ামী লীগ রেজিম বা বিএনপি রেজিম, এটার আলোচনাটা আমার মনে হয় যে বেশি আসা উচিত। কারণ যে গভর্নমেন্টের যারা পার্ট ছিলেন তারা সবাই তো স্টেবল সিচুয়েশনে ছিল না। সময় ডক্টর ইউনূসকে কিছু করার চেষ্টা করেছেন, আমাদের তো মনে হচ্ছে যে উনি কিছু করার সে চেষ্টা তো উনি কিন্তু আমটাকে আরো বেশি করে পাঠিয়েছেন, উনি ইলিশ মাছ পাঠিয়েছেন, সে তো সংস্কার এবং উনি কিন্তু আরো বেশি ইলিশ মাছ, আরো বেশি আমি একটু বলতে দেন, আরো বেশি সে তো সংস্কার বা অন্যান্য ইস্যুতে একটু ইন্টারাপ্ট করি। আমি বলে তারপর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাংলাদেশপন্থী, সবচেয়ে বেশি জনসমর্থন পুষ্ট, সবচেয়ে বেশি ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী মনোভাবের সময় সরকার ছিল ডক্টর ইউনূসের সরকার। যখন ইন্ডিয়ার বিরুদ্ধে ন্যায়সঙ্গত যে কোনো অবস্থান নিলে এদেশের মানুষ জান প্রাণ দিয়ে তার পক্ষে থাকতো, উনি তা করেন নাই এবং সুযোগ ছিল, অধিকার আদায় করার। আচ্ছা, আমি একটু শেষ করি, আমাকে একটু ইন্টারাপ্ট না করলে আমি একটু খুশি হব। দেখেন, আপনি যেটা বলতেছেন ডেফিনেটলি, কিন্তু এই যে গভর্নমেন্টটা গঠন হলো সেখানে তো আসলে বিভিন্ন মতাদর্শের মানুষজনকে একটা ছাতার নিচে আনা হলো, এবং বারবার যে কথাগুলো বলছে যে সবার জনগণের সমর্থন থাকলে কি আপনি এখন একটা ইন্ডিয়ার সাথে যে মারামারি করতে পারবেন নাকি? আপনার সেই অস্ত্রের ক্ষমতা আছে নাকি? আপনি কূটনৈতিক জায়গাতে, আমি কিন্তু আপনার কাছে সময় চেয়ে নিয়েছি, আপনার কূটনৈতিক জায়গাতে যখন আপনি খলিলুর রহমান সাহেবের মতো লোকজনকে ডিল করাচ্ছেন, যে আবার এই গভর্নমেন্টেরও একটা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে, তাকে তো প্রাইস পোস্টিং করার কারণে তো সে এই সময় পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছে। সে তো আমার জানার মতো কখনো বিএনপির গভর্নমেন্টের পার্ট ছিলেন না, সে তো কখনো ছাত্র দলের রাজনীতি করেননি, বা মুনিয়াপাদের মতো দীর্ঘদিনের যাদের রাজনৈতিক লড়াই আছে, বা ইভেন আমার অন্যান্য সহযোদ্ধা যারা আছেন তাদের যে মতাদর্শিক লড়াই আছে, তার তো কোনোটাই ছিল না। তো আপনি একটা ইন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে যখন এরকম উড়ে বসা কিছু লোক বা বিভিন্ন দলের মতাদর্শের জায়গা বা দলের আস্থাপুষ্ট হয়ে যখন একজন বসেন, তখন আপনি তো সেই জায়গাতে কানেক্ট করতে পারবেন না। এবং এই সময় মারা গেছে 35 জন। আমি কিন্তু ডেটাটা আবার উল্লেখ করেছি, 2001 থেকে 2010-এ কিন্তু সেটা 1000, এবং 2006 সালে সর্বোচ্চ 165 জন মারা গেছে। তো আপনি এই ডেটাগুলোও কিন্তু রিয়েলাইজ করতে হবে, এই ডেটা নিয়েও কথা বলতে হবে। এবং আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ যেভাবে আসলে পলিসিগুলো মেক করেছে এবং বাংলাদেশকে যেভাবে একটা অঙ্গরাজ্য বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেখানে সে মাঝে মধ্যে দয়া মায়া করে কোনো সময় কোনো বছরে 50টা, কোনো বছরে 30টা এরকম করে তারা মেরেছে, কিন্তু মারার হার কিন্তু কখনো কমেনি। আপনার প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন এই জায়গাটায় আস্থা আনতে পারেনি, এবং রাজনৈতিক দলের যে জায়গাটা, সেটা ইন্ট্রিম গভর্নমেন্টের সময় পুরোপুরি তারাই তো চেষ্টা করেছে ইউনূস গভর্নমেন্ট কনস্টেবল করার জন্য। তারা অভ্যুত্থানের 3 দিনের মধ্যে প্রোগ্রাম করে বলতেছে আমাকে এখনই ইলেকশন করে ক্ষমতা বুঝাই দিতে। আপনি সেই জায়গায় আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে একটা গভর্নমেন্টের এরকম সবাই খুব
অতি মানে মানে ভয়ানক একটা রোল প্লে করবে, বা আপনারা বারবার যখন বলেন যে এই তরুণরা ছাত্ররা কেন উপদেষ্টা হতে গেল, তাদের কি কাজ, তারা তো পড়ালেখা করতে যেত, তারা তো এখানে যাওয়া উচিত ছিল, ওইখানে যাওয়া উচিত ছিল। তা আপনি এইরকম কথাও একদিকে বলতেছেন, আবার আপনি বলছেন যে উইদিন 1 ইয়ার বা 1.5 ইয়ার্স এর মধ্যে আপনি সবকিছু চেঞ্জ করে ফেলবেন। আপনার দীর্ঘ 40-50 বছরের যে জঞ্জাল সেটা ইউনুস গভর্নমেন্ট এসে একা একা উড়াই ফেলবে, তাতে এটা তো হয় না। এবং তারা বারবার বলার চেষ্টা করছে একটা স্টেবল ইলেক্টেড গভর্নমেন্ট আসলে এই সবগুলো সমস্যা তারা সমাধান করবে। কই স্টেবল গভর্নমেন্টের পার্ট হয়ে আসলে খলিলুর রহমান সাহেব, সে যে হচ্ছে ধর্ণা দিচ্ছে দিল্লিতে, এখানে মানে কি কি চুক্তি হচ্ছে কি কি না হচ্ছে সেগুলো তো কন্টিনিউশন এখনো আছে। আপনি দেখছেন যে আমি তো দাবি করছি যে এনসিপি এই বর্ডার কিলিং নিয়ে নিজেরা হচ্ছে যে প্রেস রিলিজ দিয়ে প্রতিবাদ জানিয়েছে, আমাদের নেতারা সেখানে যে প্রতিবাদ জানাচ্ছে, সীমান্তে লং মার্চ করছে। আমি তো সরকার দলের জায়গা থেকে এখনো এরকম কোনো বোল্ড স্টেটমেন্ট দেখলাম না। তাদের সেই নতজন পররাষ্ট্রনীতি তারা সেই জায়গা থেকে এখনো কন্টিনিউশন আছে। এই যে যারা সিনিয়র যারা পলিটিশিয়ান আছে তাদের তো এই মেন্টালিটিটা চেঞ্জ হয় নাই। তারা মনে করে যে আমার কারো না কারো আস্থাপুষ্ট হয়েই সরকার চালাতে হবে। এই তরুণদের যে আমরা যে বারবার বলি না আমাদের সাথে একটা জেনারেশনাল গ্যাপ, এটাই গ্যাপ। আমরা যদি ফুল অন আসলে সরকার গঠনটা করতে পারতাম তাহলে হয়তো বা দেখাতে পারতাম যে বারবার যে নেপালের উদাহরণ দিচ্ছেন যে নেপালের ইয়াং প্রধানমন্ত্রী এটা কিভাবে বলে দেয়। আমরা তো এরকম মেন্টালিটি রাখি, আমরা তো মুখের উপর কথা বলি, আমরা তো সীমান্ত যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছি, আমরা বলছি যে ঘাস খেয়ে হলেও আমরা অস্ত্র বানাতে হবে, আমাদের সেই জায়গাতে প্রস্তুতি নিতে হবে। আমরা তো শুধুমাত্র এই মানে মধুর সম্পর্ক ইলিশ দেওয়া নেওয়া এগুলা করে তো আসলে আমাদের সামরিক শক্তি বলেন বা অন্য জায়গাও আস্থা আসবে না। এবং আওয়ামী লীগের সময় যদি আপনি চিন্তা করেন সেখানে আপনি দেখবেন 2009 সালে পিলখানা যে হত্যাকাণ্ড হলো, এটাতে অনেক কথা আছে বা আমাদের যারা সিনিয়র যারা আছেন ওনারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু এখানে কিন্তু দুইটা জায়গা কিন্তু সবাই বারবার করে বলেন যে একটা তো সামরিক বাহিনীর যে চেইন অফ কমান্ড সেটা একটা ভাঙার একটা উদ্দেশ্য ছিল, এবং আমাদের যে সীমান্তের রক্ষার যে বাহিনী যারা ছিলেন তাদেরকে মোটামুটি পঙ্গু করে দেয়া। কারণ মোটামুটি 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে কিন্তু একবারে মেরে ফেলা হয়, অলমোস্ট 74 জনকে মারা হয়েছে। তো এই যে বিভিন্ন সময়ে এটা তো রাজনৈতিক দলের ব্যানারে যেই তো তারা কাজটা করলো, এখানে তো ইন্ডিয়ানরা এসে আমাদের সেনাবাহিনীকে মারেনি। এই যে প্রায় 48 ঘন্টা বা 72 ঘন্টার যে নাটক আওয়ামী লীগ মঞ্চস্থ করলো এটার পিছনে তো এগুলোই ছিল। তো এটা দেখলেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এরকম করে আনস্টেবল করলো, এবং আমরা যখনই দেখি যে আওয়ামী লীগ সময়ে আমাদের বিজিবি বা বর্ডার গার্ড যখনই একটু অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করে তখনই সেই চৌকস কর্মকর্তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় বা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়। আমাদের যারা সেনাবাহিনী আছেন বা বর্ডার গার্ড আছেন তারা কিন্তু অনেক সাহসী, কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলো বারবার তারা আমরা তাদেরকে দুর্বল করে দিই। কিন্তু এই জায়গা থেকে এনসিপি তরুণরা মানে ইভেন আমি মনে করি অন্যান্য দলের যারা তরুণরাও আছে তারাও আসলে এই জায়গাটা একমত যে আমাদের এই বর্ডার গার্ড বলেন আমাদের সামরিক বাহিনী বলেন তাদেরকে আস্থায় আনতে হবে, তাদেরকে সাহসটা জোগাতে হবে। এই পুরানো রাজনীতিবিদদের মতো আসলে নতজনের পররাষ্ট্র নীতি হয়ে থাকলে বা জিহুজুর করলে আসলে আমাদের এই পরিবর্তনটা কখনো ঘটবে না। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে